নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, ধনধান্য পুষ্পভরা গানটা তো আমরা সবাই শুনেছি, তাই না? সবাই মানে সবাই। যাঁরা গান কম শুনি, যাদের বাংলার সঙ্গে যোগাযোগ কম, প্রায় সকলেই শুনেছেন। লক্ষ্য করবেন, এই প্রখ্যাত দ্বিজেন্দ্রগীতিতে নিজের মাতৃভূমির কথা শতমুখ করে বলতে বলতে কবি বারংবার ধানের কথা তুলেছেন। সে গানের প্রথম পংক্তিতেই হোক বা এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশেতে। বাংলাদেশ মানেই ধান, শস্য শ্যামলা, বসুন্ধরা। অথচ এই বাংলা, আমাদের বঙ্গভূমি এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেছে যখন দুমুঠো ভাতের জন্য কেঁদে মরেছে মানুষ, ফ্যান ভিক্ষা করেছে বাড়িতে বাড়িতে। ধানের জন্য চুরি, ডাকাতি, খুন সব করেছে। শস্য শ্যামলা দেশের মানুষের জন্য নাকি খাবার কম পড়েছে। আসুন, সেই দুঃস্বপ্নের সময়টাকে আরেকবার ঘুরে দেখে আসি সাহিত্যে, যাকে আমরা সমাজের দলিল বলে থাকি, তার উপর ভর করে। শুরু হচ্ছে আমার আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাটির মাসুল। ভোরে আজ চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে। অল্প দূরেও নজর চলে না। এমনই কুয়াশায় রাত্রি শেষ হয় আজকাল। সারাদিন রোদভোগের পর আবার হিমহিম কুয়াশার যেন আভাস মেলে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। ভোরের কুয়াশা কাটতে বেলা হবে, তখন দেখা যাবে চারিদিকে মাটি ঢেকে গেছে আগামী ফসলের তরুণ সবুজ চারায়। ছড়ানো বীজ থেকে এলোমেলোভাবে জন্মেছিল শিশু, গোছায় গোছায় সাজিয়ে রোপণ করেছে চাষি। সারাদিন কাঁচা সবুজ শীষগুলি বাতাসে দোলে। নবাগত উত্তরে বাতাস এখনো খেয়ালি, চপল। থেকে থেকে হঠাৎ থেমে যায়। বায়ু বয় পূব থেকে, তাও আবার হঠাৎ দিক পরিবর্তন করে বসতে শুরু করে দক্ষিণা হয়ে। ধানের শীষ টিপলে এখনো দুধ বেরোয়। উপসী মানুষ মায়েদের স্তনের দুধের চেয়ে ঘন, বুঝি বা মিষ্টিও। চাষিরা বলে যে তার হবে না কেন, মানুষ মায়ের বুকে দুধ তো আসে মাটি মায়ের দানা বাঁধা এই দুধ খেয়েই। বাপ রে বাপ, কি কুয়াশা! ভুঁই পুড়ে মেঘ উঠেছে যেন মনে হচ্ছে। ভূষণ বলে রসিক আর তোয়াপালিকে। দাওয়ায় বসে চেনা যায় না ২০-২৫ হাত দূরে মাটির রাস্তায় কে হেঁটে যাচ্ছে, এদিকে ডোবা থেকে উঠে আসছে কোন বাড়ির বউ। রসিক বলে, তরণী বেটা ঘুমুবে বেলা তক, একটু দেরি করি রওনা দিই মোরা, নাকি বলো মিয়া? রসিক ভূষণের বোনাই, পাড়াতেই খানিক তফাতে তার ঘর। তোরা একরকম প্রতিবেশী ভূষণের। দুজনের বাড়ির মধ্যে ব্যবধান শুধু একটা বাঁশ ছাড় আর কয়েকটা কুল গাছের। তা দেরি হয়ে যাবে না? কোনো একটা জুতা করে যদি আজকে কজ্জা না দেয় ধর। তোরা বলে উদ্বেগের সঙ্গে। ধরণী তরফ তার থান খরচা না দিলে কাল পরশু ওদের দুজনের ঘরেও উপোস শুরু হয়ে যাবে। কিন্তু তোরাপালির ঘরে গতকাল থেকেই এক দানা চাল নেই, উপোস চলছেই। ভূষণ বলে, দেবার মতলব না থাকলে রাত থেকে গিয়ে দর না দিলেও দেবে না, মতলব থাকলে যখনই যাও তখনই মিলবে। সে কথা ঠিক। আগেকার দিনে ধরণীর কাছে কর্জা চাইতে যাওয়ার দরকার হলে এরাই হয়তো একজন চুপি চুপি আরেকজনের আগে গিয়ে নিজের জন্য কর্জটা আগে ভাগে বাগিয়ে নেবার চেষ্টা করত। কিন্তু আজ চাষিরা প্রায় সকলেই টের পেয়েছে হতে কোনো ফল হয় না। কে আগে এলো, তোষামুতে কথা কইল বা বেশি কান্নাকাটি করল, সেসব বিচার ধরণী তরফদার করে না। যাকে না দেবার তাকে কিছুতেই দেয় না, যাকে দেবার তাকে দেয়, সমান বাঁধনে বাঁধে। ভাণ্ডারও তার অফুরন্ত। তার কাছে কর্জ বাগানো মন্বন্তরের রিলিফখানার খয়রাত পাওয়া নয় যে আগে গিয়ে মারামারি কামড়াকামড়ি না করলে ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে। তবে কিনা আজও না খেয়ে থাকতে হলে তোয়াবের বিশেষ মুশকিল আছে। বউটা তোয়াবের আসন্ন প্রসবা, বড় কমজোরি হয়ে পড়েছে শরীরটা তার এমনিতেই। সব জেনে বুঝেও উদ্বিগ্ন মনটা তাই ধৈর্য মানে না। সাত চায় ছুটে গিয়ে অন্তত যাচাই করে আসতে যে বউটা আজ একটু ভাত পাবে কি পাবে না। দেড় ভাগই চা পাবে ঠিক, আর নয়তো কর্জা দেবে না।
না 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 না, তা মানবো না মোরা, আল্লাহর কি রে, তা মানবো না। এক মুহূর্তে তোরাব যেন ভয়, ভাবনা, উদ্বেগ সব ভুলে যায়। হাঁটুতে জোর চাপড় মেরে বলে, পোড়া সুদের এক কোনো বাড়তি মানবো না, না দেয় তো কর্জ নেবো না। গত বছর ফসল কাটা 10-12 দিন আগে বিপদে পড়েই 1.5 ভাগের শর্তেই তোরাবকে ফজলু মিয়ার কাছে ধান নিতে হয়েছিল। সে জ্বালা আজও সে ভোলেনি। বর্ষাকালে ধান কর্জ মেলে 1.5 ভাগিতে, ফসল ঘরে উঠলে 1.5 গুণ শোধ। দেবার সময় তবু ভাবা চলে যে এতগুলি মাস ঋণটা ভোগ করা গেছে। এখন ফসল কাটতে আর মাসখানেকও বাকি নেই, আজও শর্ত চাপাতে যাওয়া তো দিনের ডাকাতির সামিল। চলো মিয়া, দেখে আসি কি অদ্দেষ্টে আছে, করজ তো মোদের, ও বেটার আর কি। কলকেতে সুপারির মতো ছোট এক গুলি তামাক দিয়ে হাতের তালুতে নারকেল ছোবড়া পাকাতে পাকাতে রসিক বলে, মোয়াটে নাকি, তাই ভাবলে তুমি? ভূষণ বলে ব্যঙ্গের সুরে, ও বেটার কি, কর্জ না দিলে ওর ঘরের দান ঘরেই রইবে, বাড়বে এক দানা। ও আর কারবার তো এই, মোদের চেয়ে ও আর কর্জ দেবার গরজ বেশি ছাড়া কম নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, কুঁটি মেরে বসে থাকে মোদের খেলাতে। তোরা বলে, মোরা হার মানি, আর নয়তো। কুয়াশা পড়ে না, হালকা হয় না, চালা থেকে টপ টপ জল পড়ছে। হাত বদল করে তারা কলকেতে কয়েকটা ছোট্ট ছোট্ট আর একটি মাত্র বড় টান দিয়ে তামাক খায়। চিন্তিতভাবে তাকিয়ে থাকে বাইরের দিকে। বাসনে ঘা দিয়ে বাজাবার আওয়াজ আসে অন্দর থেকে। এইভাবেই চিরদিন ভিতরের ডাক আসে ভূষণের। ছেলেটার জ্বর এসেছিল পরশু, কাল রাত্রে খুব বেড়েছিল জ্বরটা। গা যেন তপ্ত খোলার মতো পড়ে যাচ্ছিল। এখন খুব ঘাম দিয়ে তাড়াতাড়ি জ্বরটা ছেড়ে যাচ্ছে। ছেলেটা ছটফট করছে গেঙিয়ে গেঙিয়ে। ছেলের কাছে একটু বসে ভূষণ উঠে আসে। তার মুখ আরো কালো আর গম্ভীর দেখায়। হাসপাতালে যাবে না একবার? তার বউ শুধায়। হাসপাতাল হয়েই ফিরব। সে ছাড়া বাড়িতে দ্বিতীয় পুরুষ নেই ভূষণের। 5টি শুধু স্ত্রীলোক। সব ঝঞ্ঝাট, সব হাঙ্গামা তাকেই পোয়াতে হয় একা। বাইরে এসে সেই এবার গরজ করে বলে, চলো রওনা দেওয়া যাক, বসে থেকে আর লাভ কি। এই সোনামাটি গাঁয়েরই দিঘিপাড়ায় ধরণী তরফদারে টিনের ঘর আর দালান কোটায় মেশানো বাড়ি। ভূষণের বাড়ি থেকে প্রায় 8 ক্রোশ তফাতে। রাস্তায় তারা নাকাল ধরে পিনাক সামন্তের। সেও কুয়াশা ভেদ করে গুটি গুটি হেঁটে চলেছে তরফদারের বাড়ির উদ্দেশ্যে। এমনই অভাব চারিদিকে যে সবারই যেন গতি ওই একদিকে, যেখানে একজনের খামারে গুদামে ধান কাদা হয়ে জমে আছে। মানুষটার বয়স যে খুব বেশি তা নয়। অকালে বুড়িয়ে জীর্ণ আর বাঁকা হয়ে গেছে 70 বছরের বুড়োর মতো। শোনা গেল তরফদারের কাছে তার প্রয়োজন ধান কর্জ নেওয়া নয়, বিনা মেঘে বজ্রপাতের মতো এক চোরাকত্তা একতরফা মামলায় জমি নিলামের নোটিশের প্রতিবাদে কাকুতি মিনতি করা, যদি কিছু সুরাহা হয়। তার ছেলে কৈলাস গেছে বিদেশে খাটতে। ফসল কাটার সময় আরও নিকটে হলে ফিরবে। এই সময় আচমকা এ বিপদ ঘটায় কি করবে ভেবে একেবারে দিশাহারা হয়ে পড়েছে পিনাক সামন্ত। বলে, মরণ হলে জুড়াতো, অদেষ্টে তো মরণ নাই না ভাই, অদেষ্টে মরণ লেকে নিমোর। সেই যে গোল বাঁধালে না কৈলেশ, নাতুরোয় সাক্ষী দিলে ঘর জ্বালানোর মামলায়, সেই রাগটাই তো জ্বাললে তরফদার। মোর ক্ষমতায় আর কুলোয় বলো, ছোটাছুটি শক্তি আছে মোর, মরে মরে বেঁচে রই শুধু মন্দ অদেষ্ট বলে। সবাই জানে সব, বোঝেও সব। আস্তে আস্তে পা ফেলে পিনাকের সাথে গতি মিলিয়ে তারা হাঁটে। ধরণীকে গিয়ে ধরে পড়লে যে কিছু হবে না এ কথা জানা। ভাঙা জীর্ণ শরীর নিয়ে ছুটাছুটি করে পিনাককেই ঠেকাতে হবে নিলাম, লড়তে হবে মিথ্যে মামলা ফাঁস করতে। অবশ্য যদি সে লড়তে পারে। কৈলাস এসে কেঁদে কেটে মাপছে, নাকে খত দিলে বড়জোর আপোষ হবে একটা।
দয়া করে কিছু কমে সমে রেহাই দেবে ধরনী, নয়তো যাবে জমি নিলাম হয়ে। হে তো জগতে হরদম ঘটছে। ভূষণ সুথায়, কৈলাসের শ্বশুর মরমর হয়েছিল না? হ্যাঁ, সে তো হয়েছিল, মূল্য আর কই। পিনাক বলে দারুণ হতাশায়। যে মরলে ভালো, সে কি আর মরে? ও আর মরণ নাই, মোরও মরণ নাই, মোরা চিরজীবী হয়ে রইব। কৈলাসের শ্বশুরের মাত্র 2টি মেয়ে। সে মরলে তার জমিজমা ঘরদুয়ার ভাগাভাগি করে মেয়েরা পাবে। তার অসুখ বিসুখের খবর পেলেই জামাই দুজন দেখতে ছুটে যায়, এমনিও যায় যদিও। পূজার পর তাকে কঠিন রোগে পেরে ফেলেছিল। সকলেই আশা করেছিল এবার তার ভবযন্ত্রণার পালা শেষ হবে, কিন্তু বুড়ো আবার বেঁচে উঠেছে। পিনাকের সঙ্গে হেঁটে দিঘিপাড়ায় পৌঁছতে পৌঁছতে কুয়াশা খানিকটা হালকা হয়ে আসে। না, এবার তাড়াতাড়ি কেটে যাবে। দিঘিপাড়ায় ঘনবসতি, টিন বা খড়ের চালার বাড়ি বেশি, তালানো এখানে ওখানে চোখে পড়ে। সোনামাটির এই দিঘিপাড়া ও কুয়াতলাতেই গাঁয়ের সচ্ছল সম্পন্ন এবং গরিব অধিকাংশ ভদ্রগৃহস্থের বাস। দিঘিপাড়াতে বড় জোত্তার আছে আরও 2জন, তবে ধরণীর মতো বড় কেউ নয়। ওদের দুজনের মিলিয়ে যত হবে তার চেয়ে বেশি মাটি ও বেশি চাষির ধরণী ভাগ্য বিধাতা। পশ্চিমে কিছু তফাতে বুড়া বটগাছের খানিক আড়ালে ইন্দু শাসমলের বাড়ির সামনেও কর্যপ্রার্থী চাষি কজন জমা হয়েছে দেখা যায়। অন্য যোদ্ধা আর আশু পট্টনায়কের বাড়ি খানিকটা আড়ালে। ধরণী তখনও দর্শন দান করেনি, তবে আর খুব বেশি দেরি যে হবে না তার অন্দর থেকে সদরে আসতে, তার লক্ষণ দেখা যাচ্ছে। তক্তপোষের ফরাস ছেড়ে পাঁথানো হুকোটা রেখে গেছে কানাই। বুড়ো লোচন সরকার চোখে চশমা এঁটে কেরো মাথানো খাতা খুলে বসেছে। ধরণীর ভাগ্নে আচমকা এসে উঁকি দিয়ে গেছে। অনেকে মেঝেতে উবু হয়ে বসে আগে থেকে অপেক্ষা করছিল। প্রায় তাদের সাথে সাথে ভিন গাঁয়ের আরও 2জন এলো। তাদের মধ্যে রাজেন দাসকে দেখে একটু অবাক লাগে সকলের। তার অবস্থা তো ভালো বলেই জানত সকলে। বছরের কোনো সময় ভাতের অভাব হয় না। ধান কর্য চাইতে এসেছে রাজেন দাস, নাকি টাকা? যেমন বিপন্ন ভাব তার, কারোর দিকে না তাকিয়ে যেভাবে একপাশে দাঁড়িয়ে চোখ পেতে রেখেছে কদম গাছটায়, দেখে মনে হয় অনুগ্রহই বুঝি চাইতে এসেছে, যে কাজটা তার মোটে অভ্যস্ত নয়। কাল্লু আর ফকিরি বা কেন এসেছে কে জানে। নিঃস্ব পথের ভিখারি হয়ে গেছে দুজনেই ভিটামাটি থেকে উৎখাত হয়ে। একাহনো ক্ষণ নেই যে ওদের কোনো দয়া করে ধরনী সুদে আসলে ফিরে পাওয়ার প্রত্যাশা করতে পারবে। পরস্পরের মধ্যে কথা চলতে লাগলো ধীরে ধীরে। নতুন কিছু জানার বা বলার থাকলে জিজ্ঞাসা ও জবাব, 2-1টি শব্দে আফসোস ও সমবেদনা প্রকাশ। প্রাণ খোলা কুশল প্রশ্নের পালায় মন্দা এসেছে। চিরকালের স্থায়ী দুঃখ দুর্দশার কথা কেউ বলা বলি করে না, কারণ কারো অজানা নেই। দুর্ভোগের চের চলছে তো চলছেই, সে হিসাবে সবাই তারা সমান দুর্ভাগা। কম বেশি যদি হয়তো সেটা সাময়িক জোয়ার ফাটার খেলা মাত্র। আজ যে 2 দিনের অন্ন সংস্থান করেছে, 2 দিন বাদেই তার উপোস। রাজেন দাস পোড় খায়নি, তার লজ্জা করতে পারে। ঘরে অন্ন না থাকাটা 10 জনের জেনে ফেলার মধ্যে যে লজ্জার কিছু থাকতে পারে, অপৌরুষের বা অপদার্থতার প্রমাণ সেটা, অন্যেরা সেটা বহুকাল আগেই ভুলে গেছে। ভূষণের জিজ্ঞাসার জবাবে রাজেন দাস একটু কাঁচুমাচু হয়েই বলে, এই একটু কাজে এসেছি, দরকার আছে একটা। দরকার ছাড়া এখানে কি আর কেউ আসে? শ্রীনাথ মাইতি বলে। দাদা কপাল, আমি এসেছি মলজোড়া ফের বাঁধা দিতে, করে হাঁড়ি চড়া বন্ধ। বলা বলি যা হয় সব চাষারে কথা। হাটে হাটে ধান চালের লাট সাহেবি দর, কেমন হবে এবারের ফসল, ভাগ আবয়া বাদায় জুলুম ইত্যাদির কথা। আর সেদিন রামপুরে পত্তনিতার মদন শাসমলের লোকের সঙ্গে চাষিদের যে মারামারিটা হয়ে গেল, সেই আলোচনা। রাখাল একটা নতুন খবর দিয়েছে আজ। মদন শাসমলের ভাইপো নাকি জখম হয়েছিল তাঙ্গায়, হাসপাতালে মারা গেছে।
তার চেয়েও জবর একটা খবর শুনে এসেছে তিনু। সত্য কি মিথ্যা সে জানে না। হাঙ্গামার পর পুলিশ এসে রামপুরে ধরপাকড় জুলুম চালাচ্ছিল। হঠাৎ নাকি সেই পুলিশ চলে গেছে গা ছেড়ে। একেবারে হঠাৎ। সকালেও দলকে দল পুলিশ সাজিচ্ছিল, বেলা বাড়তে না বাড়তে মার্চ করে চলে গেল স্টেশন রোডের দিকে। তিনুর এই অদ্ভুত কাহিনী নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু সবাই যে ব্যাপারটা হৃদয়ঙ্গম করবে তার সময় পাওয়া গেল না। ধরনী এলো বৈঠকখানায়, বলল, বেশ বেশ, তোমরা এসেছো দেখছি। তা বেশ, তা বেশ। জয় দুর্গা শ্রীহরি, জয় দুর্গা। তামাকান্তে বুড়ো হলি নাকি শালার পুত? ঘরের মধ্যেই ভিতরের দরজার কাছে দাঁড়িয়ে কানাই কলকাতে ফুঁ দিচ্ছিল। নজর পড়ায় ধরনী বলল, এই যে এনেছিস। একেবারে যে মোটা গোলগাল তা নয়, নাদুস নুদুস চেহারা ধরনী তরফদারের। পেটে বলে মোটা দেখায় বেশি। মুখখানা থ্যাবড়া না হলে অপরূপ মানাতো, আর যদি ভুরু না হতো দামাল মুছের মতো ঘন। টানা চোখে একবার সে তাকিয়ে নেয় সবার দিকে। কে কে এসেছে, কেন এসেছে, মোটামুটি একটা আন্দাজ করে নিতে চায়। দিনকাল বড় খারাপ পড়েছে। একদিন সকালে বৈঠকখানায় নেমে যদি দেখে যে একদল আধিয়ার হাতিয়ার নিয়ে অপেক্ষা করছে, মোটেই সে আশ্চর্য হবে না। ব্যবস্থা অবশ্য সে করে রেখেছে আত্মরক্ষার। দুনলা বন্দুকে ছড়রা টোটা ভরে ছেলে দাঁড়িয়ে আছে ভেতরের দরজার ওপাশে। রাম দা নিয়ে প্রস্তুত হয়ে আছে রঘু আর বিষ্ণু। তাছাড়া লোকজন সকলকে বলাই আছে যে বৈঠকখানায় একটু হট্টগোল শোনা মাত্র যে যেখানে থাকে ছুটে আসবে, তা লাঠি যা পায় হাতের কাছে তাই নিয়ে। তবু বলা তো যায় না, সবসময় মনে একটা আতঙ্ক জেগে থাকে। যা দিনকাল পড়েছে। আরে রাজেন যে, খবর কি? রাজেনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হুঁকো টেনে লোকটা যে কে চিনবার যথাসাধ্য চেষ্টার পর আচমকা ধরনী প্রশ্নটা করে বসে। ধরনী তার জন্ম থেকে চেনা। আগে একটু দরকার ছিল। বসো বসো, জয় দুর্গা শ্রীহরি। হাই তুলে তুড়ি দেয় ধরনী। শরীরটা তার ভালো নেই। হুঁকা টেনে যায় ধরনী অর্ধেক চোখ বুঝে চুপচাপ। বিষয়কর্মে তার যেন মন নেই। এতগুলো লোক কেন তার কাছে এসেছে সে যেন জানতেও চায় না। পরম গভীর কোনো এক অপার্থিব চিন্তায় সে যেন একেবারেই ডুবে গেছে। নিজে থেকে সে কিছু বলবে না তার গরজ নেই, এ জানা কথা। তোরা একটু সামনে এগিয়ে বলে, মোরা কর্যের জন্য এছিলাম কর্তা। কর্য? তা বেশ। ফজলু মিয়ার খবর কি? তেনা ভালো আছেন। তা তিনি কার্তিকে 1.5 বাঘ আপোষ চান, তাই আপনার কাছে এছি কর্তা। বটে? তা বেশ, তা বেশ। কার্তিকে 1.5 ভাগিটা বড্ড অন্যায় জুলুম। ধরনী যেন মাটির পৃথিবীতে ফিরে এসেছে হঠাৎ। মুখটা তার গম্ভীর দেখায়। লোচন, ধান কি কর্য দেবার মতো আছে? আগে কিছু আছে কর্তা, অল্প স্বল্প দেওয়া যায়। তখন ধরনী বলে, শোনো বলি, কার্তিকে 1.5 ভাগ চাইব না আমি। আমার তো বাপু বিবেক বলে জিনিসটা আছে। ও সব গোলমেলে কাজ নেই। ধানের বাজার দরে ধান দেব, টাকায় সুদ ধরব। ধরনী গলা খাঁকড়ায়। সুদখোর মহাজন হলে তো 4 আনা ধরত, আমায় 2 আনা দিও, তাই ঢের। শুনে স্তম্ভিত হয়ে যায় উপস্থিত সকলে। সকলে মরিয়া হয়ে প্রাণপণে নাড়াচাড়া করে প্রস্তাবটা মনে মনে। বোকা চাষাভুষো মানুষ মানে বুঝে ভাববার চেষ্টা করে কথাটার যে মানে বুঝছে তা হয়তো ভুল, তার হয়তো অন্য মানে আছে। তোরা বলে, কর্তা? রাজেন দাস বলে, এটা কি বলছেন? কেন, কি এমন বললাম? ধরনী যেন আশ্চর্য হয়ে যায়। 1.5 ভাগিতে মনে আধ মন সুদ দিতে হতো তোমাদের, আর টাকায় তো 8 আনা। আমি কি চামান নাকি যে মাসে 8 আনা সুদ চাইব?
চলতি দরের হিসেবে টাকার ক্ষতে ধান নাও, 2 আনা সুদ দেবে। টাকায় বা ধানে যা তোমাদের খুশি। ধানের শোধ দিলে? সংশয় ভরে প্রশ্ন করে একজন। তা ধানেই দিও, নির্বিকারভাবে বলে ধরণী। টাকায় 2 আনা সুদ ধরে দর হিসেবে ধানেই না হয় দিও। এবার জ্বালা বোধ করে সকলে। এতই বোকা ঠাউরেছে তাদের ধরণী তরফদার। আজ ধানের দর কোথায়? ফসল ওঠার ঠিক আগের সময় এটা। ফসল উঠলে তা কোথায় নেমে যাবে? 2 আনা সুদ! বিনা সুদে এই করারে ধান কর্জ না দিলে 1.5 ভাগে হিসেবেরও অনেক গুণ ফিরিয়ে দিতে হবে ধরণীকে। বেটা ধরিবাজ ডাকাত। ভূষণ বলে, আজকে চোরাবাজারি দরে মোরা ধান নিতে পারি কর্তা? বেশ তো, নিও না, তবে 1.5 ভাগে হিসেবে নাও। পুলিনচানা যেন হাঁপ ছাড়ে। ধরণী চলতি দরের হিসাবে কর্জ দেওয়ার প্রস্তাব শুনে তার মাথা ঘুরে গিয়েছিল। তাই দেন কর্তা, তাই দেন আমারে। রাও দাদা রাও, তোর ফিও না হতো। তোরা বলে ধমক দিয়ে, 1.5 ভাগের কর্জ মোরা ছোবো না কেউ, কেউ ছোবো না, বলো না তোমরা। শীত পড়ছে অল্পে অল্পে। সকাল সাঁঝে গায়ে কাঁটা দেয়। কাপড়ের খুঁট বা আঁচল বা গামছাখানি ভালো করে গায়ে চড়াবার তাগিদ আসে। রুক্ষ চামড়ায় খড়ি ওঠার সূচনা দেখা দিয়েছে সকলের। কারোর কারোর খুব স্পষ্ট, গা চুলকোবার ফলে। চাষির চামড়ায় স্নেহ একরকম না থাকার মধ্যেই চিরকাল। কবছর তাতেও বিষম ঘাটতি পড়ে চলেছে। স্নানের ঘাটে অল্প বয়সী মেয়ে বউরা গা ঘষতে ঘষতে বলে অসন্তোষের সুরে, ধুত, কি যে শুরু হয়েছে দিন দিন, মরে যাই। বেশি রাতে শীত পড়ে বেশি, সকাল সাঁঝে বাতাস পয় না, কুয়াশা হয়, শীতের বাদ ঠেকে থাকে। সাঁঝের কুয়াশা হালকা, দূরের আলো দেখা যায় উজ্জ্বল বিন্দুর বদলে ঝাপসা আলোয় ঢাকার মতো। তাও 2-1টা চোখে পড়ে এদিক ওদিক, আলো তো বেশি জ্বলে না গায়ে। বোমার ভয়ের আইন নেই, কিন্তু তেলেরই তো অভাব। দাওয়ায় একটা প্রদীপ চালিয়েছে ভূষণ। এতগুলো লোকের আসরে একটু আলো ছাড়া চলে না। সরু সলতের ডগার ক্ষীণ মুমূর্ষু শিখাটি জ্বলছে। সতর্ক নজর রেখেছে ভূষণ। মাঝে মাঝে একটু একটু উস্কে দিচ্ছে সলতেটা। সে আলো যেন ছায়াপাত করেনি মাটির দেয়ালে চাটাইয়ে বসা জ্যান্ত মানুষগুলির। কোনো মতে শুধু চিনিয়ে দিতে পারছে চেনা মুখগুলি। অন্তরের আধার থেকে ভেসে আসছে মেয়েদের ছাড়া ছাড়া কথার আওয়াজ, আর থেমে থেমে সুরবালার বিনিয়ে কাঁদার সুর। সেই বুঝি একা একটু শোক করছে ছেলের জন্য। ভূষণের বাড়িতে যদিও স্ত্রীলোক মোট 5টি। সুরবালার তবে তীক্ষ্ণ গলাও ঝিমিয়ে মিয়ে অস্ফুট হয়ে এসেছে ইতিমধ্যেই। পুত্রশোক জলো হয়ে গেছে মানুষের শোকে শোকে। এমনিতে তো বছর প্রায় ঘুরত না মরা কান্না না কেঁদে। তার উপর লাঠিগুলি, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী যদি জোট বেঁধে এসে কাঁদাতে চায় অবিরাম, একটার বদলে একসাথে 10টা মরণের খায়ে বুক ফাটিয়ে কাঁতকা শোক করতে পারে মানুষ। তাছাড়া আছে যত কিছু সয় না তার সব সয়ে বাঁচা। পাথর নয় বলেই বুক ফাটেনি সত্যি, কিন্তু তাই বলে পাথর হতে তো বারণ নেই বুকের। মোহন গিয়েছিল একটু তামাক চাইতে প্রতিবেশী বটুকের কাছে। ফিরে এসে বলে, বটুক খুঁড়ো তামাক নেই বললে, 1 ছিলিমও নেই, 1 ছিলিমও দিলে না। হতাশায় রাগে গলা চড়ে যায় ভূষণের। বললে তো কাল থেকে তামাক ফাঁক, তামাক টানতে টানতেই বললে যদিও। বেটা কোন জুস! আর বললে কি শুনবে দাদা? উপোস পেটে তামুক খেলে নাকি রক্ত বমি হয়। বলগে যা মোহন তোর ভাইকে ঠেসে গাঁজা টানুক, সিদ্ধি পাবে। তারপর সে কি হাসি! ওটা বেজন্মা বজ্জাত। ছেলের বউটাকে ঘর ছাড়ালে ওই ইন্দ্র ফুসলে ছিল না? ফুসলেছে, অমন তো অনেকেই ফুসলায়। কে কোথায় ফুসলায় আর অমনি ঘর ছাড়ে নাকি ঘরের বউ? কারোর ঘরে মেয়ে বউ রইতো না তালি, খেতে দিত না তো কি করবে ঘর না চেড়ে? যাই হোক, তামুক ছাড়া তো জমে না। আরেকবার আফসোস করে ভূষণ। ছেলের মরণে সে যেন তত কাতর নয়, তামাকের জন্য আফসোসটা বেশি।
বিশেষ করে রাজেন দাস আর চেঁচে এসে তার দাওয়ায় বসেছে বলে। মাননীয় ব্যক্তির পদার্পণে ধন্য হয়ে তাকে খাতির করার স্বাদ মেটানো গেল না বলে নয়, মানে তারা সমানই হবে, বয়সেও প্রায় সমান। সাপ পেঁচির সম্পর্ক ছিল তাদের অনেককাল। রাজেনের বোন সুখতা ছেলেপেলে নিয়ে আছে 7 বছর ঘর করছে শিয়াপোলের অনন্তের। তাকে ভূষণ বিয়ে করেনি কথাবার্তা পাকা হওয়ার পর। এই ছিল ঘটনা। ঘাটের পথে সাঁঝের বেলা একলা সুখতাকে নিমাই ছোঁড়ার সঙ্গে কথা কইতে দেখেছিল। হেসে হাত নেড়ে কথা কইতে দেখেছিল ভূষণ নিজের চোখে। এই ছিল কারণ। সেও কথা কইতেই গিয়েছিল নিজে, দুটো মিষ্টি মিষ্টি প্রাণের কথা। কথা আর বলা হয়নি। খটকা একটা এমনি ছিল ভূষণের মনে যে তার সাথে লুকিয়ে ভাব করতে পারে যে মেয়েটা, সে কি আর অন্যের সাথে পারে না? এক্ষেত্রে অবশ্য ভাবটা হয়েছে তারই সাথে, কিন্তু কথা হলো স্বভাব ভালো যে মেয়ের সে তো এরকম ভাবসাবের ব্যাপার করে না, কারোর সাথেই করে না। যে খুঁতখুঁতানি ছিল মনে, সেটা প্রত্যয় হলো হেসে হেসে নিমাইয়ের সাথে হাত নেড়ে কথা বলা দেখে। বাঁশঝাড় গাছপালায় ঘেরা যে নির্জন স্থানটিতে শুধু তারই সাথে কথা বলার কথা সুখতার। বিয়ে তাই ভেঙে দিল ভূষণ। নিজে নিজে যেচে বরণ করা যন্ত্রণায় দিশেহারা হয়ে রটিয়েও দিল মেয়েটার নামে মন করা কলঙ্ক। ঘটনা রটনা গালাগালি হাততালি পুরনো হয়ে তলিয়ে গেল অতীতে। জিদ বজায় রইল মুখ দেখা দেখি বন্ধ রাখার, শত্রুতা করার। 42 সালে একটা ব্যাপার হলো। বন্দুক উঁচিয়ে সৈন্য পুলিশ এসে অন্য কটা ঘরবাড়ির সাথে পুড়িয়ে দিল রাজেনের ঘরটা। আর এমনি মজার যোগাযোগ অদেষ্টের যে দুকোস তফাতে কেদাগাঁয়ে ভূষণের মামা জগন্নাথের বাড়িতে সপরিবারে আশ্রয় নিয়ে 2 রাত কাটাতে হলো রাজেনকে সপরিবার ভূষণের সাথেই। রাজেন ভেবেছিল মামাকে বলে ভূষণ তাদের খেদিয়েই দেবে বেহদ্দ মারধর, খুন জখম, বলাৎকার, ঘর পোড়ানোর তাণ্ডবের মধ্যে। তা শোধ নেবার কথাটা ভূষণও ভেবেছিল একবার। এতকালে শত্রুকে জব্দ করার সুযোগ আর তো আসবে না জীবনে। কিন্তু তার পরিবর্তে 2-1 কথা বলতে হয়েছে তাদের পরস্পরের সাথে। অবস্থা এমনই ছিল। সেই থেকে বিদ্বেষ ঘুচে গেছে তাদের। পথে ঘাটে দেখা হলে 2-1 কথা তারা কয়ে এসেছে পরস্পরে, কিন্তু শুধু ওই শত্রুতার অবসান ঘটা ছাড়া আর এগোয়নি তাদের সম্পর্ক। কেউ এতকাল পা দেয়নি কারোর বাড়িতে। ক্রিয়াকর্মে বিপদে আপদে কেউ ডাকেনি অন্যকে। এতকাল পরে রাজেন আজ নিজে থেকে এসেছে তার বাড়ি। ওকে 2 টান তামাক না দিতে পারলে কেমন লাগে মানুষের? একবারটি ঝেড়ে মুছে দেখে আসবে নাকি রসিক? ভূষণ আবেদন জানায়। নেই তো জানি, বলছো যখন দেখেই আসি। 3টে বিড়ি নিয়ে আসে রসিক। তারই একটা রাজেনকে দেয় ভূষণ। পিদিম থেকে ধরাতে গিয়ে নিভে যায় শিখাটুকু পিদিমের। ফের হাঙ্গামা করতে হয় পাথর ঠুকে সলুই চালিয়ে আগুন সৃষ্টি করার। 2-1 টান টেনে বিড়িটা রাজেন বাড়িয়ে দেয় তোরাপ আলীকে। আনমনা ছিল তোরাপ। এন্তার তাকে ডেকে বলে, বিড়ি ধরো মিয়া। এই বড় আশ্চর্য কথা যে এতগুলি মানুষ তারা বসে আছে প্রায় চুপচাপ। কথার কামাই নেই বটে, কিন্তু একসাথে কথা বলছে না একজনের বেশি। কথার আওয়াজে মোটে সরগরম নয় 14 জন চাষির আসব। কাটা কাটা ছাড়া ছাড়া সাধারণ চলতি আলাপ এটা ওটা নিয়ে। তাই মন দিয়ে শুনছে সকলে, যে যখন মুখ খুলছে বিশেষ কিছু একটা শুনবার জন্য যেন উগ্র প্রত্যাশা সকলের। কিন্তু বিশেষ কথাটা উঠছে না বলে আগ্রহ চেপে যেন অপেক্ষা করার অসীম ধৈর্যও আছে সকলেরই। সবার মনের কথা কে আগে তুলবে, কিভাবে তুলবে, তাও জানা নেই কারোর। বেশি উৎসুক এন্তার। কেবলই উসখুস করছে আর বুড়ো আঙুলের নখ দিয়ে চুলকে চলেছে ঘন রুক্ষ দাড়ি ঢাকা চিবুক। খাবা না তোমরা? এসে শুধিয়ে যায় ভূষণের পিসি দয়া। খাগাজা মোহন, আমি খাবো পরে। একটা লণ্ঠন চলে যায় সামনের পথ দিয়ে। ঝকঝকে নতুন লণ্ঠন, সযত্নে কাটা বলতের উজ্জ্বল তেজি শিখা। কনস্টেবল শশী পথ দেখিয়ে নিয়ে চলেছে তারকা মৃণাল বাবুকে। হঠাৎই তীক্ষ্ণ আর্ত কেউ কেউ চিৎকারে বাতাস চিরতে চিরতে
পথ ছেড়ে ছুটে পালায় রসিকের বাড়ির কুকুরটা। কে জানে দারোগা বাবুর চলার রাস্তায় পুটি কি খুঁজছিল ভারীর চলার কোণে তার 1 ঘন্টা বাচ্চাকে ফেলে রেখে। বলি কি, রাজেন দাস বলে, উপায় একটা না হলি তো নয়, সব দিকে দেখি মরার জোগাড়। একদিনে জানলি সেটা? তিনু বলে খোঁচা দিয়ে। আহা, বড়ই বিরক্ত হয় তোরা। ছেদো কথা রাখো না এখন, ঘরে গিয়ে চাটনি খেও। বলি কি, রাজেন দাস বলে, একটা উপায় তো চাই। এত নিরুপায় জন্মে হইনি কোনো কালে। আজন্মাইলে তো বুঝতাম, না তো এও বুঝি শালা একটা মন্বন্তর ঘটেছে। ওসব যা করেন তা ভগবান করেন, তেনার নীলা খেলা আর মোদের অদৃষ্ট। কিন্তু ই কি রে বাবা, আজন্মা না, দুর্ভিক্ষ না, খাসা ফলন, তবু হাঁড়ি চড়বে না? ছেলে পিলে খিদে কাঁদবে। শুধু কাঁদে নাকি? তিনু বলে, মরে না? শ্রীনাথ বলে, বৃন্দাবনের বড় ছেলেটা মরেছে, ছোটটাও মরবে। ওই যে মণিবাবু, জ্ঞানবাবুর ভাগ্নে, তেনা ছুটে ছুতোতে এলো। আহা! তো আবার বিরক্ত হয়, কিন্তু এবার তার বিরক্তি ও আপত্তি খণ্ডন করে রাজেন বলে, না না, শুনি না ব্যাপারটা। শ্রীনাথ বলে যায়, কলকাতার কাগজে লিখবে কিনা যে না খেয়ে মরেছে, তাই শুধোতে এলো জ্ঞানবাবুর ভাগ্নে, মোদের ওই মণিবাবু। তাই দিকে মৃণালবাবু শাঁসিয়ে গেছে, উপসে মরেছে তা বলতে পাবে না। বলবে যদি তো মেরে হাড় গুঁড়িয়ে দেব, কয়েদ করব। বৃন্দাবন আর কি করে? মণিবাবুকে বলল, না বাবু, না খেয়ে মরেনি ছেলে, ব্যারামেই মরেছে। তা ব্যারামটা কি হয়েছিল জিজ্ঞেস করায় বলে, তা কি বুঝি বাবু, চাষাবুষো মানুষ, কি জানি কি পেটের ব্যারাম। মণি বলে, তোমার ভয় নেই বৃন্দাবন, যে যেথা আছে তোমার ছেলের মৃত্যুর শোধ নেবে। বৃন্দাবন বললে, না না, ব্যারামেই মরেছে ছেলেটা বাবু, ব্যারামেই মরেছে। গলা খাঁকারি দিয়ে থুতু ফেলে শ্রীনাথ কথা শেষ করে। রাখাল আস্তে আস্তে বলে, মণিবাবু 1 পশারি চাল দিয়ে গেছে বৃন্দাবনকে, আর 2টো কমলা দিয়ে গেছে বৃন্দাবনের ছেলেটার তরে। বলল কি, মামা কত খায়, একটু একটু রস করে ছেলেটাকে দিও বৃন্দাবন। মণিবাবু এমনি কমলা দিয়ে এমনি করে বলতে বৃন্দাবন তো কেঁদে ভাসিয়ে দিলে। স্বীকার করলে না বাবু, ছেলেটা ব্যারামে মরেনি, না খেয়ে মরেছে। কলকাতার কাগজে বেরুবে খবর। বলি কি, রাজেন বলে খানিকক্ষণ নিজে আর অন্য সকলে চুপ থাকার পর, কি করা যায়? আর তো সয় না। মোদের প্রাণ নিয়ে চিনিমিনি খেলবে নাকি? শালার বেটা শালা, ওই ধরনী শালা। কি রে বাবা, গাঁ পৃথিবীসি চাইলে মানুষ ধান দেয় যে হ্যাঁ আজ বাদে কাল ফিরিয়ে দেবে। মোরা তোর গাঁয়ের মানুষ, 1টা মাসের তরে 2টো ধান দিবি, কর্জ দিবি, তাতেও তো 1.5 ভাগই চাই। বলি মাগ যে তোর বছর বিয়ানি, 2-3 মাস ছুঁতে পাস না ফি বছর, তা ভাত কাপড় কি বন্ধ রাখিস মাগের? নাকি ওই কূপ যা জেলেনির পিচে যা খরচ করিস তা সুদ কষিস তুই? খিলখিল করে হেসে উঠে প্রস্তুত হয়ে থমকে যায় অল্প বয়সী জোয়ান মোহন। ভূষণ মুখ ভার করে তাকায়, যেন পিদিমের মৃদু আলোয় ভাইটা তার মুখের ভাব দেখতে পাবে। অন্যেরা বিরক্ত হয় না, তবে বুঝে উঠতে পারে না এমন কি রসিকতা আছে গুরুতর কথাগুলির মধ্যে রাজেনের, যে হাসি সামলাতে পারল না মোহন। রাজেন স্পষ্ট করে জমাট করে প্রকাশ করেছে সবার মনের এলোমেলো অশান্ত খেদ। এ তো সত্যি কথাই যে ধরনী যেন রাজা বাদশাহ, ঘরের বউ পরের মেয়ে ছেলেকে খুশি মতো ভোগ করবে, টাকা নাড়াচাড়া করবে যেন পয়সা হাতের ময়লা মাত্র। নতুন ফসল ওঠার আগেও ধান ভরা থাকবে 5টা খামারের 2টোতে, আর হেথাওতা ছড়ানো। এদিকে নিজের একটি পরিবারকে তারা যে ছোঁবে সে সামর্থ্য নেই, ছোঁয়াছুঁই সইবার শক্তি কই সে বেচারার। গর্ভবতী বউগুলোর কথা তো আলাদাই, তারা বাঁচে কি না বাঁচে নিত্য এ ভয় ফরামাস হওয়ার আগেই। টাকা আর ধান শুধু তাদের ঋণের ক্ষত। জমি যার আছে 2 বিঘে তারও, 1 মুঠো মাটিতে যার সত্ত্ব নেই তারও। ঠিক কথাই তো বলেছে রাজেন।
খাবা না? এসে শুধিয়ে যায় ভূষণের বিধবা পিসি দয়ার বিধবা মেয়ে হারানি। উত্তর নিকুচি করেছে তোর খাবার। রেগে মেগে তেড়ে ওঠে ভূষণ। দিবি তো ওই দুধ পোয়া মাপে আলুনি ফ্যান ভাত, আবার টাকের কামাই নেই। লুচি পোলাও ভেজে খেতে ডাকছে যেন হারাম জাদি। ভোঁ করে কেঁদে ওঠে হারানি কলের তড়ি টানা বাঁশির মতো। যুবতী মেয়ের মনটা যেন চর খেয়ে কেঁদে ওঠা শিশুই আছে এখনো, আর নাক দিয়েও তার শিকনি নামে ছেলেবেলার মতো। নাক টেনে টেনেও সামলাতে পারে না। মরণ ঠেকাবার উপায় খোঁজার জন্য জড়ো হওয়ায় চাষির আসরে যেন ছেঁড়াতালি কাপাসে আধঠাকা রোগা রুকনা মূর্তিমতি বিঘ্ন। পুরাণেও নজির আছে। পিনাক সামন্ত ভাবে খুশি হয়ে অর্জুনের তপস্যা ভাঙাতে এমনিভাবে এসেছিল উর্বশী। মেয়েগুলো মরেও না, বিশেষ করে এই যুবতী মেয়েগুলো। আমি ডেকেছি, মা বলল না ডাকতে। নিজে যদি এসে ডেকে থাকি তো। নাকের জল চোখের জল খেতে খেতে কথা বলতে গিয়ে বিষম লাগে হারানির। আচমকা অন্দরের আড়াল থেকে বেরিয়ে এসে ঠাস করে গালে তার একটা চর বসিয়ে দেয় দয়া। তাকে ভিতরে টেনে নিয়ে যায়। লম্বা শ্বাস ফেলে ভূষণ বলে, শহরে ছিল বছর দুয়েক, দুর্ভিক্ষের ফলে বুঝতে পারেনি। মোর যে দাদা দোকান করে শহরে, তাঁর টেঁ পাঠিয়েছিনু মরতে। এমনি দশা করে ফেরোতে এসেননি। কি নাকি ব্যারাম হয়েছিল, শহরে ব্যারাম সব। কি দোকান করে হে নয়ন শহরে? একজন শুধায়। চুপ করে থাকে ভূষণ। শুনি তো কতকাল নয়ন নাকি দোকান করে। তা দোকানটা কিসের? কি জানি কিসের দোকান। এবার রেগে বলে ভূষণ। আহা, তোয়াব বলে জোর দিয়ে, দোকানের কথা থাক না, ধরনীর দুটো কামারের কথা বলা বলি, উহার মধ্যে আবার দোকান। কি দোকান, কিসের দোকান? কাজের কথা কও না। সাতনালার কামারে লোকজন বেশি রয় না। শুনে সবাই আবার ধাতস্থ হয়ে কুম খায়। ধরনীর একটা খামার আছে সাতনালায়, ধান বোঝাই খামার। তা সে খামার তো আগেও ছিল, এখনো আছে, কি তাতে? সবাই জানে আজ এই মরিয়া বেপরোয়া মানুষগুলির আসরে ধরনীর ওই ধান বোঝাই খামারের কথা ওঠার মানে কি? খামারে লোকজন বেশি থাকে না, এ কথা বলারও মানে কি? তবে কিনা চার চার মনে মনে বোঝা কথাও সবার মিলেমিশে একসাথে একভাবে বোঝা দরকার তো। হ্যাঁ, তা বটে, বলে রাজেন। উহার খামার ভরা ধান আর মোদের দুর্দশা। ধানের উপর উহার সত্য কি? লুটের ধান না, আসলে তো মোদেরই ধান নাকি বলো? গায়ের জোরে কেড়ে নিয়েছে বই তো না। এ তো একই কথা, ঘুরিয়ে বলা। এত দূরে গিয়েও পরের কথাটা জীবের ডগায় এসে আটকে আছে অনেকের। ধীর, অতি ধীর এদের জীবন। অকালে বুড়িয়ে ঝরে যায়, তবু ধীর। ঘুম ভাঙে, হাই তোলে, আর মোড়া ভাঙে। সন্দেহ করে যে সত্যিই রাত শেষ, না চাঁদের আলোর আভা বাইরে। না, ভোরই হচ্ছে, কাকের ডাক শোনা যায় বাইরে। মাঠে গিয়ে লাঙলের ফলা মাটিতে দাঁড়ায়। ফসলের আশা তার কাল নয়, পরশু নয়, মাস কাবারে নয়, সেই ফসল ফলাবার পর। ধৈর্য ছাড়া তার কি চলে? ধীর না হয়ে তার উপায় কি আছে? শেষে মোহন বলে, ধান যদি মোদের কেড়ে নিতে, লুটে নিতে পারি না মোরা, নাকি ওটা ওই ধরনীদেরই এক চেটে কারবার? বলি কি, রাজেন তখন বলে, কথাটা বিবেচনা করি এসো মোরা। লুটে আনতে চাও যদি তো চলো যাই আজ রাতি হানাদি সাতনালার কামারে। তবে কিনা হাঙ্গামা হবে তা বলে রাখি, বিষম হাঙ্গামা হবে, তখন কিন্তু 200 না মোরে। সেই যেন এতক্ষণ ধরনীর সাতনালার ধানের খামার লুট করার প্ররোচনা দিচ্ছিল সকলকে। পরামর্শটা গ্রাহ্য হওয়ায় সাফাই গেয়ে রাখছে হুঁশিয়ারির। ঘরে কাটা চরকার সুতোয় মদন তাঁতিকে দিয়ে বোনানো খদ্দরের কাপড় আর কামিজ গায়ে 17 দিন হাজত খেটেছিল রাজেন। 42-এ ঘোষণা করেছিল, গান্ধীজি স্বপ্নে এসে তাকে আদেশ দিয়েছেন যে স্বরাজ এসে গিয়েছে, আর ভয় নেই। ইন্তার খুশি হয়ে বলে, হাঙ্গামার আর কমতি কোথায়? হাঙ্গামা ছাড়া কি দিন কাটে?
কর্ত করি হাঙ্গামা নিয়েই। রামপুরে মোর চাচা থাকে, এ গোস্তাপির মাপ নেই। পরশু রোজ তারা হানা দেয়নি মোর ঘরে। হাঙ্গামার কথা আর বলো না দাদা, ওটা খোদার নজ ডানা। কি আর হবে হাঙ্গামায়, কচু করবে মোদের, যা করার তো করেছেই। মারবে তো মারুক না, মরেই তো আছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মরেই আছি। কেন বাবা মরে রইব, খালি খালি মরে রইব? মারতে জানি না আমরা দুঘা দিয়ে? বলি কি? রাজেন বড় গম্ভীর, গলার আওয়াজ কমকমে। চলো তবে আজ রাতেই যাই মোরা। কথা তবে শুনে রাখো কিন্তু, লুটবো গিয়ে একসাথে, তারপর যা ঘটবে সবই মোরা একসাথে তার দায়িক। ধান নিয়ে চটপট সরে পড়বে, ঘরে রাখবে না ধান। ঘরে রাখবো না? তাহলে কোথায় রাখবো? একজন শোধায়। তাও জানো না? রাজেন বলে হতাশায়, অবজ্ঞায়। ধান ফেলে রাখবে বন বাদারে, ডোবার ধারে। হ্যাঁ, খানিক বরবাদ যাবেই, তাতে আর উপায় কি? ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আচ্ছা, খিদে মানুষকে কেমন অভাবনীয় রকমের বদলে দিতে পারে, তাই না? যে মানুষগুলো অন্যদের লুটপাট করার খবর শুনে অবাক হয়ে গিয়েছিল একদিন, তারাই পরিকল্পনা করে ধান লুট করবার। যার জন্য অন্য একজনের ঘরে একদিন আগুন লেগেছিল, তারা দুজনেই পাশাপাশি বসে পরিকল্পনা করে কিভাবে অত্যাচারীর ওপর অত্যাচার করা যায়। ভালোবাসা বা ঘৃণা নয়, পরকে আপন করার, আপনকে পর করার বেশিরভাগ ক্রেডিট বোধহয় খিদেকেই দিতে হবে। খিদে যখন শরীরকে অবশ করে দেয়, চলতে থাকে খালি মাথাটা, বিবেক মনোমালিন্য সবকিছুকে তাকে তুলে শুধু পেটে একটু খাবার দেওয়ার ফন্দি আঁটতে থাকে সে। যাক, আজকে এখানেই ইতি। এবার বিদায় দিন আমায়। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।